আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি জেবা রহমান। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। নিহতের সংখ্যা বেড়ে ৩২৯ জনে। বিস্ফোরক বোঝাই ভ্যানের খোঁজে কলম্বোয় সতর্কতা জারি। প্রবাসীদের সব ধরনের সেবা নিশ্চিত করার আশ্বাস প্রধানমন্ত্রীর। ব্রুনাইয়ে ৩ দিনের সফর শেষে দেশে ফিরেছেন সন্ধ্যায়। অর্থনীতিতে সরকারের প্রথম ১০০ দিন উদ্যম ও উচ্ছ্বাসহীন। প্রবৃদ্ধির হিসেব সঠিক হলেও উদ্বেগজনক অভিমত সিপিডি। সরকার জনগণের প্রত্যাশা পূরণ করেছে, তাই ভোটার উপস্থিতি কম মন্তব্য ইসি সচিবের। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। এদিকে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের মেয়ের জামাই মশিউল হক চৌধুরী এখনও শঙ্কামুক্ত নন, তবে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তাকে আইসিইউতে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে। মঙ্গলবার দুপুরে শেখ সেলিম সাংবাদিকদের একথা জানান। তিনি জানান, কলম্বোর আসিরি সেন্ট্রাল হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন আছেন মশিউল হক চৌধুরী প্রিন্স। তার শরীর থেকে ৩ লিটার রক্ত বের হয়ে গেছে। অস্ত্রোপচার করা হয়েছে। লিভারে পাওয়া গেছে বোমার স্প্লিন্টার। পাকস্থলীও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন ২ সপ্তাহের আগে তাকে উন্নত চিকিৎসার জন্য কোথাও স্থানান্তর করা সম্ভব নয়। এদিকে শেখ সেলিমের ছোট ভাই শেখ ফজলুর রহমান মারুফ জানিয়েছেন, বুধবার বেলা ১টা ১০ শ্রীলঙ্কা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জায়ান চৌধুরীর মরদেহ আসবে। বাদ আসর বনানী চেয়ারম্যান বাড়ি মাঠে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে। মঙ্গলবার আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, পরিকল্পনা মন্ত্রী আব্দুল মান্নান ছাড়াও সংসদ সদস্য সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও আত্মীয় স্বজন শেখ ফজলুল করিম সেলিমের বাসায় এসেছেন, তাকে সান্ত্বনা দিয়েছেন। ওর দেহ নিয়ে, লাশ নিয়ে ঢাকা পৌঁছবে। বাদ আসর এই বনানী এই মাঠে জানাজা হবে, তারপর বনানী কবরস্থানে দাফন করা হবে। আপনারা সবাই দোয়া করবেন। কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেছেন, শ্রীলঙ্কার হামলার ঘটনায় উৎসাহী হয়ে বাংলাদেশে কেউ যেন সন্ত্রাসী হামলা করতে না পারে সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে। ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি একথা বলেন। মঙ্গলবার সকালে শিরডাপ মিলনায়তনে ক্রাইম রিপোর্টারদের প্রশ্নের জবাবে কাউন্টার টেরোরিজমের প্রধান মনিরুল ইসলাম বলেন, হর্লি আর্টিজানের পর নিয়ন্ত্রণ করা গেলেও জঙ্গিদের নির্মূল করা সম্ভব হয়নি। তবে বাংলাদেশে এই মুহূর্তে হামলার কোনো গোয়েন্দা তথ্য নেই। বাংলাদেশের নাগরিক যারা আইএসএ যোগ দিয়ে দেশ ছেড়েছে তারা আর ফিরে আসতে পারবে না। ফিরে আসার চেষ্টা করলে এয়ারপোর্টে শনাক্ত হয়ে গ্রেফতার হবে। তিনি আরও বলেন, জঙ্গি মেজর জিয়া বাংলাদেশ বা ভারতে আছে কিনা তা নিশ্চিত নয়, তবে সক্রিয় হলে মেজর জিয়াকে আইনশৃঙ্খলা বাহিনী পাকড়াও করতে পারবে বলেও জানান কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। এই শ্রীলঙ্কার ঘটনাটা বিভিন্ন দেশে ঝিমিয়ে পড়া যারা উগ্রবাদী রয়েছে তাদেরকে কিছুটা হলেও অনুপ্রাণিত করবে। তো বাংলাদেশেও যাতে এই অনুপ্রাণিত হয়ে কোনো সহিংস কর্মকাণ্ড না ঘটাতে পারে সেই জন্য আমরা তৎপর রয়েছি। বাংলাদেশ থেকে সরাসরি যে মুষ্টিমেয় যে কয়জন গিয়েছে আমরা মনে করছি যে তারা আইদার ডেড অর ক্যাপচার্ড। কেউ ফেরত আসার চেষ্টাও করে তাকে এয়ারপোর্টেই শনাক্ত করা হবে এবং তাকে গ্রেপ্তার করা সম্ভব হবে। ব্রুনাই ৩ দিনের রাষ্ট্রীয় সফর শেষে সন্ধ্যায় দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে প্রবাসীদের সব ধরনের সেবা নিশ্চিত করতে দূতাবাসগুলোর কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, রিজার্ভ বৃদ্ধিতে ভূমিকার পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নেও প্রবাসীদের অবদান সবচেয়ে বেশি, তাই তাদের সুযোগ সুবিধা দেওয়ার দায়িত্ব সরকারের। ব্রুনাই বাংলাদেশের চ্যান্সেরি ভবনের ভিত্তিফলক উদ্বোধন করে সব মন্তব্য করেন প্রধানমন্ত্রী। ব্রুনাইয়ের পরিবেশ ও প্রবাসীদের সুযোগ সুবিধা বিবেচনায় রেখে চ্যান্সেরি ভবনটি ডিজাইন করা হয়েছে, তা খুবই চমৎকার বলেও মন্তব্য করেন তিনি। পর্যায়ক্রমে সবগুলো দেশে বাংলাদেশ ভবন নির্মাণ করা হবে। এরই মধ্যে কয়েকটি দেশের চ্যান্সেরি ভবন উদ্বোধনের অপেক্ষায় রয়েছে বলেও জানান শেখ হাসিনা। বন্ধুত্বপূর্ণ দেশ ব্রুনাই, এদেশের সাথে ব্যবসা বাণিজ্য আরও বাড়বে বলে আশা করেন। প্রবাসীরা অর্থ উপার্জন করেন, তারা ফরেন কারেন্সি আমাদের জন্য দেয়।
আমাদের যে রিজার্ভ আজকে বৃদ্ধি পাচ্ছে, এটার জন্য আমাদের প্রবাসী বাঙালিদের বিশেষ অবদান রয়েছে এবং বিশেষ করে যারা শ্রমিক শ্রেণী কাজ করে তাদের অবদান সব থেকে বেশি বলে আমি মনে করি। কাজে তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই যে তাদের সুখ সুবিধা দেখার দায়িত্ব এটা আমাদের। সংসদে যাবার বিষয়ে এলাকার ভোটারদের চাপ আছে জানিয়েছেন বিএনপির দলীয় সংসদ সদস্যরা। তারা বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়ে সরকারের সদিচ্ছার উপর নির্ভর করছে সংসদে যোগ দেওয়ার বিষয়টি। এখন দলীয় হাইকমান্ডের চূড়ান্ত সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছেন ধানের শীষের প্রার্থীরা। ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের ৮ জন প্রার্থী বিজয়ী হন। গণফোরাম থেকে নির্বাচিত ধানের শীষের প্রার্থী সুলতান মনসুর এবং উদীয়মান সূর্য প্রতীক নিয়ে নির্বাচিত মোকাব্বির খান এরই মধ্যে সংসদে যোগ দিয়েছেন। বিজয়ী বাকি ৬ জনই বিএনপি দলীয় প্রার্থী। এর মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও রয়েছেন। হিসেব অনুযায়ী ৩০ এপ্রিলের মধ্যে শপথ না নিলে আসন শূন্য হবে। নতুন নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। এই মুহূর্তে কি ভাবছেন বিএনপি থেকে নির্বাচিতরা? খালেদা জিয়া সম্পর্কে আমরা বাইরে যে কথা বলি, এই কথাগুলো আমরা পার্লামেন্টে গিয়ে বলি, তো এটার মূল্য হবে অন্যরকম। আর এলাকার উন্নয়নমূলক কাজ তো আছি, কাজে এলাকার সাধারণ লোক চায় যে আমরা পার্লামেন্টে যাই, আমরা কাজ করি। যেহেতু আমরা দলের প্রার্থী ছিলাম, দলেরও একটা সিদ্ধান্ত দরকার, তাহলে কি হয়। বেগম খালেদা জিয়ার মুক্তি ও দলীয় সিদ্ধান্তের দিকে তাকিয়ে ধানের শীষের বিজয়ীরা। যদি দল আমাদেরকে বলে যে তোমরা সংসদে যাও এবং কথা বলো, দেন আমরা বিষয়টা অবশ্যই সংসদে যাব। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রত্যেকটা মানুষ যেভাবে চায় যে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা চাই যে আপনি গণতান্ত্রিক ধারাটাকে রক্ষা করুন, এবং আমরাও চাই যে আমার নেতৃত্বকে মুক্তি করে দিলে আমরা ইনশাআল্লাহ সংসদে যাওয়ার পক্ষেই আমরা সবাই বেশিরভাগ মতামত দিয়েছি। এখন জানি না সরকারের কতটুকু সদিচ্ছা আছে এবং কতটুকু বাস্তবায়ন করবে। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বেগম খালেদা জিয়া আপোষহীন, তাই তিনি মুক্তির জন্য দর কষাকষি করেন না। এটি আওয়ামী লীগের ঐতিহ্য। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, ১/১১ সরকারের সাথে যে সময় আওয়ামী লীগই দর কষাকষি করে ক্ষমতায় এসেছিল। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে বেগম খালেদা জিয়ার যথাযথ চিকিৎসা হচ্ছে না বলেও অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। অবিলম্বে বিশেষায়িত হাসপাতালে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার দাবি জানান রুহুল কবির রিজভী। বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রী হিসেবেই জনগণের নিকট প্রতিষ্ঠিত। সুতরাং তিনি কখনোই কোনো অন্যায়ের কাছে মাথা নত করেননি, কোনো স্বৈরাচারের কাছেই আত্মসমর্পণ করেননি। তো দর কষাকষি তো করে যারা আত্মসমর্পণ করে তারা, আর যারা আপোষহীন থাকে তারা দর কষাকষি করে না। সত্য ন্যায়ের পক্ষে সোচ্চার উচ্চারণে তারা এগিয়ে যায়। শত নিপীড়ন নির্যাতন সহ্য করে তারা দেশের জন্য, মানুষের জন্য অটুট থাকে তাদের মনোবল। অর্থনৈতিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানিত ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য মনে করেন, অর্থনৈতিক ক্ষেত্রে সরকারের প্রথম ১০০ দিন উৎসাহহীন, উদ্যোগহীন, উচ্ছ্বাসহীন ও উদ্যমহীন। সকালে রাজধানীর সিরজাপ মিলনায়তনে সিপিডির পক্ষ থেকে সরকারের প্রথম ১০০ দিনের পর্যালোচনা তুলে ধরার সময় তিনি মন্তব্য করেন। প্রবৃদ্ধির হিসেবের যথার্থতা নিয়ে প্রশ্ন তুলে তিনি দাবি করেন, সরকারের সব তথ্যপাত্য জনসম্মুখে প্রকাশ করার। অর্থনৈতিক পর্যালোচনার জন্য ১০০ দিনের হিসাব যথেষ্ট না হলেও নতুন সরকারের প্রথম ১০০ দিন পর্যালোচনা করে সিপিডি বোঝার চেষ্টা করেছে সরকারের অর্থনৈতিক দিগদর্শন। ব্যক্তি বিনিয়োগ, ঋণ প্রবাহ, কর্মসংস্থান, প্রযুক্তির ব্যবহার, শ্রমিকের মজুরি, খানা জরিপ সব হিসাব সামনে এনে সিপিডি প্রশ্ন তোলে, অর্থনৈতিক প্রবৃদ্ধির যে হিসাব সরকার দিয়ে যাচ্ছে তা যথাযথ কিনা। যে সমস্ত চলকগুলো আছে একই সাথে পরিবর্তন হওয়ার কথা প্রবৃদ্ধির, সেগুলিতে আমরা সঙ্গতিপূর্ণ পরিবর্তন দেখছি না। পরিসংখ্যানগুলো আগের চেয়ে অনেক কম নির্ভরশীল হয়ে গেছে এবং পরিসংখ্যান পাওয়ার ক্ষেত্রে সময়ের একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে, এবং অসঙ্গতির কথা তো বলছি। প্রবৃদ্ধির এই আলেখ্যর কোনো বিকল্প আখ্যান আছে কিনা এটা চিন্তার সুযোগ হচ্ছে, এবং সেটাকে নিরসন করার জন্য আমরা বলছি
যেই সমস্ত তথ্য উপাত্তের ভিত্তিতে প্রবৃদ্ধি অনুমিত হয়েছে তাকে সম্পূর্ণভাবে প্রকাশ করা হোক। মোটা দাগে সরকারের প্রথম 100 দিনের অর্থনৈতিক তৎপরতা সম্পর্কে হতাশা প্রকাশ করেছেন দেবপ্রিয় ভট্টাচার্য। এই গত 100 দিনে একটি উৎসাহহীন, উদ্যোগহীন, উচ্ছ্বাসহীন এবং একই সাথে একটি উদ্যমহীন 100 দিন দেখেছি। ব্যবসায়ীদের কর রেয়াত দিয়ে যাওয়া, ব্যাংক ব্যবস্থা ও শেয়ার বাজারের প্রকাশ্য লুটপাট এবং পরিণতিতে প্রতি বছর বাজেটে তাদের জন্য ভর্তুকি দিয়ে যাওয়ার সমালোচনা করে সিপিডি বলছে, মনে হচ্ছে যেন কোনো স্বার্থান্বেষী মহল সরকারকে করায়ত্ত করে সব রকম সুযোগ সুবিধা আদায় করে নিচ্ছে। সাইমুল হক, বাংলা ভিশন, ঢাকা। জনগণের চাওয়া অনুযায়ী সরকার প্রত্যাশা পূরণ করেছে, তাই ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কম বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমেদ। সারা দেশে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে রাজশাহীতে এই মন্তব্য করেন তিনি। অন্যদিকে রাজবাড়ীতে ভোটার তালিকা কার্যক্রম উদ্বোধন করে প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা তথ্য সংগ্রহকারীদের বিচক্ষণতার সাথে নতুন ভোটারদের তথ্য নেয়ার তাগিদ দিয়েছেন। নির্ভুল তথ্য দিন, সঠিক জাতীয় পরিচয়পত্র বুঝে নিন, এই স্লোগান নিয়ে সারা দেশে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন। 23 এপ্রিল থেকে 13 মে পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে যাদের বয়স 18 বছর তাদের ভোটার করা হবে। একই সাথে যাদের বয়স 16 তাদেরও আগাম তথ্য সংগ্রহ করা হবে। জীবিত ভোটারের নাম যেন মৃত ভোটারের তালিকায় না ওঠে, কেউ যেন দ্বৈত ভোটার হতে না পারে, এমন 16টি নির্দেশনা দিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। সকালে রাজবাড়ী জেলায় যা উদ্বোধন করেন সিইসি KM নুরুল হুদা। কতগুলো নিষেধাজ্ঞা আছে সেটা ব্যতিরিক্ত যারা এদেশের নাগরিক তারা প্রত্যেকেই ভোটার তালিকাভুক্ত হবেন। এছাড়া চট্টগ্রাম, সিলেট ও সাভারেও অন্যান্য নির্বাচন কমিশনাররা এই কার্যক্রম উদ্বোধন করেন। রোহিঙ্গারা যেন কোনোভাবেই ভোটার হতে না পারে সেজন্য রোহিঙ্গা অধ্যুষিত 32 উপজেলায় বিশেষভাবে সতর্ক কমিশন। কমিশনের মতে সব নির্বাচন সুষ্ঠু করতে চেষ্টা করছে তারা, তাই ভোটারদের উচিত সব নির্বাচনে ভোট দিতে আসা। আমাদের কাজ হলো একটা সুষ্ঠু অবাধ নির্বাচন করা। আমরা আশা করি সকল দল যদি এই নির্বাচনে অংশগ্রহণ করে তাহলেই আমার মনে হয় নির্বাচনের প্রতি লোকজনের আপনার আস্থাও বাড়বে, লোকজনের অংশগ্রহণও অনেক বেড়ে যাবে। সারা পৃথিবী জুড়ে ভোট দেওয়ার পরিমাণ কিন্তু কমে আসার মূল কারণটা হলো যে মানুষের প্রত্যাশা যে সরকারের প্রতি থাকে এটা যদি পূরণ হয়ে যায় তখন স্বাভাবিকভাবে মানুষের ভোট দেওয়ার আগ্রহ কম থাকে। আগ্রহ যদি বেশি থাকে, প্রত্যাশা যদি বেশি থাকে, সরকার পরিবর্তনের প্রত্যাশা যদি বেশি থাকে, মানুষ ভোট কেন্দ্রে যেতে বেশি আগ্রহ প্রকাশ করে। তথ্য সংগ্রহের পর 25 মে থেকে 30 অক্টোবর পর্যন্ত নির্ধারিত কেন্দ্রে গিয়ে নতুন ভোটাররা ছবি ও আঙুলের ছাপ দিতে পারবেন। এবারই প্রথম ভোটার করা হবে হিজড়াদের। শারমিন ইব্রাহিম, বাংলা ভিশন, ঢাকা। ওয়াসার পানি দিয়ে এমডিকে শরবত খাওয়ানোর ভিন্ন ধরনের এক প্রতিবাদ কর্মসূচি পালন করছে রাজধানীর জুরাইন ও রামপুরার দুটি পরিবার। ঢাকা ওয়াসার পানি শতভাগ সুপেয় সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালকের এমন বক্তব্য মিথ্যা দাবি করে তারা এই কর্মসূচি পালন করে। শরবত খাওয়াতে তার কার্যালয়ের সামনে কয়েক ঘন্টা অপেক্ষা করেও তাকসিম এ খান অফিসে না যাওয়ায় প্রতিবাদকারীদের সাথে কথা বলেন একজন পরিচালক। ঢাকা ওয়াসার নানা অনিয়ম নিয়ে টিআইবি রিপোর্টের প্রতিবাদ জানাতে 20 এপ্রিল সংবাদ সম্মেলন করেন সংস্থাটির এমডি তাকসিম এ খান। আমাদের প্রত্যেকটা জায়গায় 100% আমরা পরীক্ষা করেই পানিকে দেই এবং সেই পানি 100% সুপেয়। এমডির ওই বক্তব্যে ক্ষুব্ধ হয়ে ওয়াসার পানি দিয়ে শরবত বানিয়ে তাকে খাওয়াতে কারওয়ান বাজারে সংস্থাটির কার্যালয়ের সামনে আসেন কয়েকজন গ্রাহক। হাতে পানির জগ, গ্লাস, লেবু ও চিনি নিয়ে অপেক্ষা করতে থাকেন ওয়াসা ভবনের নিচে। উনি তো বলছে যে ওয়াসার পানি শতভাগ সুপেয় বা মানে প্রতি ফোঁটা খাওয়ার উপযোগী, তাই যদি হয় এবং উনি বলছে কোনোভাবে কোনো প্রক্রিয়া ছাড়া, তাহলে সেখানে ওনার পানিটা ওনাকে খাওয়ানোর জন্য আনছি। অনেক হয়েছে, এই জন্য আমরা যতক্ষণ উনি আসবো আমরা এই পানি নিয়ে থাকবো, ওনাকে খাওয়াবোই। তিনি যতক্ষণ পর্যন্ত না খাবেন ততক্ষণ পর্যন্ত বুঝবেন না যে আসলে এটা কত ভাগ পিওর। প্রায় ঘণ্টাখানেক অপেক্ষা করেন ভবনের নিচে। তবে সকালে এমডি তাকসিম এ খান অফিসে আসেননি। ওয়াসার নিজস্ব আনসার সদস্য ছাড়াও এদিন মোতায়েন করা হয় 2জন ইন্সপেক্টর সহ বেশ কয়েকজন পুলিশ সদস্য। অপেক্ষার এক পর্যায়ে ডাকা হয় প্রতিবাদী গ্রাহকদের। এমডি না থাকায় তাদের সাথে কথা বলেন
ওয়াসার কারিগরি শাখার পরিচালক। এখানে বেশ যুক্তিতর্ক চলে উভয় পক্ষের মধ্যে। আমরা যদি কলসে পানি ফুটাই, কলসের নিচে আপনি দেখবেন যে কলসের নিচে যেই পরিমাণ ময়লা জমা হয়, তাহলে এই ময়লা কোত্থেকে আসে? শতভাগ পিওর যদি পানি হয় তাহলে এই ময়লা কোত্থেকে আসে? এবং তিনি কেন এইভাবে এরকম বক্তব্য দেন? মানুষ এখন প্রতিবাদ করে না, প্রতিবাদের ভাষা ভুলে গেছে। যেহেতু বলছে ঢাকার ওয়াসার পানি শতভাগ বিশুদ্ধ, ওইখানে পানি সে খাবে, এটা তো ধরলাম খারাপ, সেটা ওই এলাকায় গিয়ে ওই পানি খাবে, ঠিক আছে? আমি খাবো বললাম তো, আমি আগে মানে ঠিক করে না, ঠিক করতে তাহলে ওই কথা হলো না, তাহলে আজকে খাবো না, লাইন ঠিক করে দেখবো, ওখান থেকে আমরা কি পানি নিয়ে আসি। শেষ পর্যন্ত ওয়াসার কাউকে শরবত খাওয়াতে পারেননি তারা, তবে আশ্বাস পেয়েছেন রাজধানীর যেখানেই পানির সমস্যা থাকবে অভিযোগ পেলেই ব্যবস্থা নেবে ওয়াসা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক সংস্কার কাজ নির্ধারিত 3 মাসে শেষ করতে পারেনি স্থানীয় পৌরসভা। অথচ এ কাজের জন্য এই 3 মাস ধরে ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। এর ফলে রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত দেশি বিদেশি এনজিওর সদস্য, পর্যটক সহ স্থানীয় হাজার হাজার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। বিকল্প সড়ক না থাকায় সাগরে ভাটা থাকলেই কেবল মেরিন ড্রাইভ সচল, আর জোয়ার থাকলে শহরের সাথে থাকে বিচ্ছিন্ন। এদিকে জেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ এ মাসের মধ্যে কাজ শেষ হওয়ার কথা বলছেন। জসিমউদ্দিনের ভিডিও চিত্রে মোর্শেদুর রহমান খোকনের রিপোর্ট। মেরিন ড্রাইভের সাথে কক্সবাজার শহরের একমাত্র সংযোগ সড়কটি সংস্কারের জন্য গত ফেব্রুয়ারি থেকে 3 মাসের জন্য বন্ধ করে পৌরসভা। ফলে শহরের সাথে মেরিন ড্রাইভ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে সেনাবাহিনীর প্রকৌশল বিভাগ মেরিন ড্রাইভের বেইলি হ্যাচারি পয়েন্ট থেকে সমুদ্র সৈকতে ওঠানামার একটি বিকল্প পথ তৈরি করে। একইভাবে কলাতলি পয়েন্টও মাটি দিয়ে একই ধরনের পথ তৈরি করে। কিন্তু সমুদ্র সৈকত ধরে যান চলাচল নির্ভর করছে সমুদ্রের জোয়ার ভাটার উপর। এতে পরিবেশ ও জীববৈচিত্র্যের ক্ষতি যেমন হচ্ছে, তেমনি শহরের একাংশের হাজারো মানুষ ও শত শত যানবাহন সাময়িকভাবে অবরুদ্ধ হয়ে পড়ে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ী, দেশি বিদেশি হাজারো পর্যটক, রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত এনজিও কর্মী সহ স্কুলগামী শিক্ষার্থীরা। 1 মাসের কথা বলে এখন প্রায় 2 থেকে 1.5 মাস হয়ে গেছে, 20% কাজও শেষ করতে পারে নাই। সড়কের কারণে ইনানি হিমছড়ির হোটেলগুলোতে যাচ্ছে না কোনো পর্যটক। ফলে এর প্রভাব পড়ছে পর্যটন শিল্পে। জোয়ার হলে বন্ধ হয়ে যায়, অন্যদিক দিয়ে এটা হচ্ছে ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়া, এখানে অনেক জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে, গাড়ির তেল জ্বলতেছে। এটা কিন্তু খুবই মারাত্মক হুমকি এবং ঝুঁকির মধ্যে। এখন পর্যন্ত কাজের তেমন অগ্রগতি না থাকার কারণে পর্যটক এবং স্থানীয় লোকজন চরম ভোগান্তি শিকার হচ্ছে। বিশেষ করে বীজ দিয়ে যখন গাড়ি ঘোড়া চলাচল করে, জোয়ারের সময় চলাচল করতে পারে না এবং প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, বারবার প্রকল্পের ডিজাইন পরিবর্তন এবং সড়কের ড্রেন নির্মাণে এলাকাবাসীর জমি না ছাড়ার কারণে কাজে ধীর গতি। তবে চলতি মাসের মধ্যে কাজ শেষ হওয়ার কথা জানাচ্ছে জেলা প্রশাসন ও পৌরসভা। 25% কাজ শেষ হয়ে গেছে, আর বাকি কাজ যেগুলা আগামী 1 মাসের মধ্যে, বর্ষার আগে আমি কাজ মানুষ চলাচলের, গাড়ি চলাচলের ব্যবস্থা করতে পারবো। এখানে 2 জন কন্ট্রাক্টর কাজ করছে। আমরা 2 জন কন্ট্রাক্টর পৌরসভাকে নিয়ে বসছিলাম এবং তারা আমাদের কথা দিয়েছে যে এপ্রিল মাসের মধ্যে কাজ শেষ করে দেওয়া। কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত সমুদ্রের তীর ধরে 1000 কোটি টাকা ব্যয়ে নির্মিত 80 কিলোমিটার দীর্ঘ এ মেরিন ড্রাইভ সড়কটি 2017 সালের 6 মে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এ পর্যায়ে নিচ্ছি সিবিসি টাইলস সংবাদ বিরতি। সাথে থাকুন, ফিরে এসে থাকছে গণমাধ্যম কর্মীদের সুরক্ষায় শীঘ্রই সম্প্রচার আইন ও গণমাধ্যম কর্মী আইন পাশ হবে, জানালেন তথ্যমন্ত্রী। সেশন জট নিরসন সহ 5 দফা দাবিতে অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। স্বাগত একবার বাংলা ভিশন সংবাদে।
গণমাধ্যম কর্মীদের সুরক্ষা দিতে খুব শীঘ্রই সম্প্রচার আইন ও গণমাধ্যম কর্মী আইন সংসদে পাশ করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের নেতাদের সাথে বৈঠকে তিনি একথা জানান। মন্ত্রী বলেন, বর্তমানে আইন দুটি ভেটিংয়ে রয়েছে। আশা করা যায় আগামী অধিবেশনে আইন দুটি পাশ করা সম্ভব হবে। আইন কার্যকর হলে কর্মক্ষেত্রে গণমাধ্যম কর্মীরা সুরক্ষা পাবেন। বৈঠকে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের নেতারা বলেন, বর্তমানে দেশের গণমাধ্যম একটি নাজুক পরিস্থিতির মধ্যে রয়েছে। বেশিরভাগ প্রতিষ্ঠানেই হুমকির মুখে আছেন সংবাদকর্মীরা। এ ব্যাপারে তথ্য মন্ত্রণালয়কে কার্যকরী ভূমিকা নেওয়ার আহ্বান জানান তারা। বলেন, বিদেশি টিভি সম্প্রচারের ক্ষেত্রে যে আইন রয়েছে তা যেন বাস্তবায়ন করা হয়। এ সময় তথ্যমন্ত্রী বলেন, বিদেশি চ্যানেল বাংলাদেশের আইন মেনেই চলবে, এ ব্যাপারে সরকারের কঠোর অবস্থান। বিদেশি বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রেও যে আইন রয়েছে তা মেনেই টেলিভিশনের সম্প্রচার কার্যক্রম চালাতে হবে। এখানে যে একটা এনভায়রনমেন্ট অফ ইম্পিউনিটি ছিল, আইন ভঙ্গ করার যে একটা রীতি চালু ছিল, এবং এখানে যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে, এটিকে আমরা একটা শৃঙ্খলার মধ্যে আনার উদ্যোগ নিয়েছি। গণমাধ্যম কর্মী আইন এবং সম্প্রচার আইন দুটি বর্তমানে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য আছে। আমরা চেষ্টা করছি সামনে যে অধিবেশন সেটিতে সম্ভবপর হবে না উপস্থাপন করা, কারণ আগামীকাল থেকে অধিবেশন। আমরা চেষ্টা করছি পরবর্তী অধিবেশনে যাতে এটাকে নিয়ে যেতে পারি। তো দ্রুত আমরা ল মিনিস্ট্রির সাথে কথা বলেছি যাতে দ্রুত ভেটিং হয়ে আমাদের কাছে আসার পর আবার মন্ত্রিসভা হয়ে সেটি সংসদে উপস্থাপন হবে, যাতে এগুলো এই দুটি আইন যখন কার্যকর হবে, যখন আইনে রূপান্তরিত হবে এই খসড়া আইনগুলো, তখন আমি মনে করি যে আজকে যে সমস্যাগুলোর কথা আপনারা বলছেন সেগুলোর আইনি প্রোটেকশন আমরা দিতে পারবো। প্রথম কথা হচ্ছে গণমাধ্যম সেশন জট নিরসন সহ 5 দফা দাবি আদায়ে কাল সকাল 11টা থেকে আবারও সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তারা। এদিকে রাজধানীর নীলক্ষেত মোড়ে সড়কে 3 ঘণ্টা অবরুদ্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। পূর্ব ঘোষিত 5 দফা দাবি আদায়ে মঙ্গলবার সকাল থেকে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। 3 ঘণ্টা অবরোধে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। গণহারে এফএল সহ নানা সমস্যা সমাধানের দাবি মানা না হলে কাল থেকে আবারও সড়ক অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। তারা জানান, সমস্যা সমাধান না হলে অব্যাহত থাকবে অবরোধ কর্মসূচি। 7 কলেজ পরিচালনার জন্য স্বতন্ত্র প্রশাসনিক ভবন নির্মাণ করা, প্রতিটি বিভাগে মাসে 2 দিন করে অধিভুক্ত 7 কলেজে মোট 14 দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্লাস নেওয়ার পাশাপাশি সেশন জট নিরসনে একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ সহ ক্রাশ প্রোগ্রাম চালু করার দাবি জানান তারা। আইনশৃঙ্খলা বাহিনী বলেছেন, জনগণকে দুর্ভোগে ফেলে কোনো আন্দোলন সহ্য করা হবে না। কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের একক বীমা প্রকল্পের ব্যবসা পর্যালোচনা সভা। হোটেল সি প্যালেসের মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য গোকুল চাঁদ দাস। সভাপতিত্ব করেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট BM ইউসুফ আলী। অনুষ্ঠানে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক খলিল আহমেদ, পরিচালক আবুল কাশেম, মোহাম্মদ ফজলুল হক, কোম্পানির সিনিয়র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক BM শওকত আলী সহ পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ পর্যায়ে আবারও নিচ্ছি সিবিসি টাইলস সংবাদ বিরতি। সাথে থাকুন, ফিরে এসে থাকছে গুলি, বোমাবাজি আর কারচুপির অভিযোগের মধ্য দিয়ে ভারতের লোকসভা নির্বাচনের 3য় পর্বের ভোট গ্রহণ। মুর্শিদাবাদে তৃণমূলের সাথে সংঘর্ষে এক কংগ্রেস কর্মী নিহত। শেখ জামাল ক্লাবকে 9 উইকেটে উড়িয়ে দিয়ে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন আবাহনী, সৌম্য সরকারের অপরাজিত ডাবল এবং জহুরুল হকের সেঞ্চুরি। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। নামগুলো আরেকবার জানাই। শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী IS। নিহতের 329 জনে। বিস্ফোরক বোঝাই ভ্যানের খোঁজে কলম্বোয় সতর্কতা জারি। প্রবাসীদের সব ধরনের সেবা নিশ্চিত করার আশ্বাস প্রধানমন্ত্রীর। ব্রুনাইয়ে 3 দিনের সফর শেষে দেশে ফিরেছেন সন্ধ্যায়। অর্থনীতিতে সরকারের প্রথম 100 দিন উদ্যম ও উচ্ছ্বাসহীন। প্রবৃদ্ধির হিসেব সঠিক হলেও উদ্বেগজনক, অভিমত সিপিডির। সরকার জনগণের প্রত্যাশা পূরণ করেছে, তাই ভোটার উপস্থিতি কম, মন্তব্য ইসি সচিবের।
ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু। দর্শক, এখনকার মতো পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।